গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রেগন্যান্সি হাইপারটেনশন অনেক সময় গর্ভবতী মা এবং শিশুর ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা কেন হয়, কি কি কারণ রয়েছে, কি কি লক্ষণ দেখে আমরা চিনব এবং তার প্রতিকার কি, কোন পথে সমাধান করব বা এই সমস্যার মোকাবিলা করব, তাই নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌম্যজিৎ পাল। আমি স্যারের কাছে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি যে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বক্তব্য বা মতামত নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে। স্যার, শুরুতে আমরা যেটা জানতে চাইবো যে স্বাভাবিক রক্তচাপের কথা তো আমরা সকলেই জানি, অনেক সময় অনেকে সেই স্বাভাবিক রক্তচাপের মোকাবিলাও করেছি, কিন্তু গর্ভাবস্থায় রক্তচাপ, উচ্চ রক্তচাপ, এটার সঙ্গে স্বাভাবিক অবস্থায় উচ্চ রক্তচাপ, এটার কি পার্থক্য রয়েছে? গর্ভাবস্থায় রক্তচাপ বা জেস্টেশনাল হাইপারটেনশন বা হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগন্যান্সি, এটাকে আমরা বলি ডেফিনেশন ওয়াইজ যে বিপি গ্রেটার দ্যান 140/90, আমি বাংলাতে আবার বোঝাবো, বিপি গ্রেটার দ্যান 140/90 measured on two separate occasions 4 hours apart after 20 weeks of gestation in a previously normotensive patient। তার মানে যার আগে প্রেশার নর্মাল ছিল, যার আগে থেকেই প্রেশার তার ক্ষেত্রে না, তাহলে তো সে প্রেশার থাকবেই, কিন্তু যার আগে নর্মাল প্রেশার 20 সপ্তাহ অবধি প্রেগনেন্সির এবং তার আগেও যে তখন সে প্রেগনেন্ট ছিল না, তিনি ছিলেন না, সেই অবস্থায় যে মহিলার 20 সপ্তাহ পরে হঠাৎ করে দেখা গেল 140/90 প্রেশার বা তার বেশি পাওয়া যাচ্ছে এবং দুবার মাপতে হবে, একবার মাপলে হবে না। কারণ অনেক সময় পেশেন্ট ডাক্তার বাবুর কাছে ছুটি করে এলো, অ্যাংশাস, তার প্রেশার বাড়তেই পারে, তো আমরা তাকে বসিয়ে 4 ঘন্টা পরে আবার মাপবো। দুবার অকেশনে যদি আমরা দেখি 140/90 ক্রস করছে, তাহলেই আমরা এটাকে স্ট্যাম্প করতে পারবো গর্ভাবস্থায় রক্তচাপ বলে। এবং এর সাথে যদি আমরা ইউরিন টেস্টে প্রোটিন পাই, তাহলে সেটাকে আরেকটি কন্ডিশন বলে, যেটা হলো প্রি এক্লাম্পসিয়া। আমরা আশা করি ডিসকাশনের পরে সেখানে ঢুকবো। এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের কারণগুলো কি কি হতে পারে, সাধারণ কারণ? এখনো আমরা আজ 2025-এ দাঁড়িয়েও সব কারণ জানা সম্ভব হয়নি এবং এটাই ভগবানের লীলা বলতে পারেন। আমরা যেটা দেখি নর্মালি যে এটার পেছনে দায়ী হলো প্লাসেন্টা, যেটা আমরা অনেক সময় সাধারণ লোক ফুল বলে। এই প্লাসেন্টার কারণেই কিন্তু প্রেশারটা আমাদের এরকম সাডেন আপ ডাউন হয় এবং এই প্রেশার বাড়াটা যেটা আগে আমরা বললাম কিন্তু একদম ডিফারেন্ট ফ্রম নর্মাল যাদের আমাদের দেখি যে প্রেশার আছে তার সাথে। কিন্তু কার কার ক্ষেত্রে বাড়তে পারে, অবভিয়াসলি যাদের আগের প্রেশার আছে, যাদের একটু বয়স্ক হয়ে গেছেন যেমন 35-এর ওপর বা 40, যাদের প্রথম বেবি, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এই সমস্যাগুলো সাধারণভাবে বেশি অন্য পেশেন্টের তুলনায়। কিন্তু এক্সাক্ট মেকানিজম আমরা বলি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, বাট খুব সহজভাবে এটার ব্যাখ্যা নেই। স্যার, এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হলে তার লক্ষণগুলো কি কি দেখে চেনা যাবে? খুব ভালো কোশ্চেন। লক্ষণ বলতে পেশেন্টকে যেটা আমাদের কাছে কমপ্লেন করে সেটা হলো সিমটমস, আর আমরা যেটা ডাক্তারবাবুরা বার করি বুঝে আমাদের অভিজ্ঞতা এবং নলেজ থেকে, সেটা হলো সাইন্স। পেশেন্টের সিমটমস প্রথমত হবে প্রেশার বাড়ছে বলে পেশেন্টের যে বিশাল কোনো অন্য প্রেশার, পেশেন্ট কিন্তু বলবে না কখনো যে আমার প্রেশার বেড়েছে, কারণ প্রেশার তো পেশেন্ট মাপছে না। হ্যাঁ, মাপলে তো ঠিক আছে, বাড়িতে প্রেশার মাপলো, আমাদের এসে জানালো, সেটা একটা অন্য জিনিস। কিন্তু পেশেন্টের কি কি সমস্যা পেশেন্ট ফেস করবে যাতে আমাদের সন্দেহ হতে পারে, এক হলো গা হাত পা বেশি পরিমাণে ফুলে যাওয়া। প্রেগনেন্সিতে আমরা জানি আমাদের মহিলাদের সেটা স্বাভাবিক, গা হাত পা ফোলে, কিন্তু বেশি পা ফুলে যাওয়া, হাতির মতো অনেকটা প্রায় পা ফুলে যাওয়া, সেটা এক নম্বর কারণ। হাতের আংটি এবং ব্যাঙ্গেজ অস্বাভাবিক টাইট হয়ে যাওয়া, প্রচন্ড পরিমাণে ওয়েট বাড়া। আমরা যদি বলি 2 পাউন্ড পার ফোর্টনাইট, মানে 4 পাউন্ড, মানে মাসে যদি 2.5 কিলোর বেশি ওজন বাড়ে, সেটাও কিন্তু ভালো না। মানে যেমন ওজন কম বাড়াটাও ভালো না, আবার ওজন অতিরিক্ত বাড়াটাও ভালো না। এবং কিছু কিছু পরের দিকের সমস্যা হতে পারে, যেমন বুকের নিচে লিভারের দিকটায় ব্যথা হয় পেশেন্টের, লিভার ক্যাপসুল এনভার্জমেন্টের জন্য। 2 নম্বর হলো গিয়ে চোখে ঝাপসা দেখে, চিন্তা ভাবনার সমস্যা, ক্লাউডিনেস অফ থটস বলি, তো সেরকম আরো বিভিন্ন রকম সমস্যা হয়। এই সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা গর্ভাবস্থায়, এটা কি মা এবং শিশু উভয়ের জন্যই সমান জটিলতা তৈরি করে? কি কি সমস্যা কাদের ফেস করতে একটু বলুন। অবশ্যই, যেমন এটি মায়ের ক্ষেত্রে প্রচন্ড এক কঠিন এক ব্যাধি, সেরকম মায়ের সমস্যা হলে প্রেগনেন্সিতে স্বাভাবিকভাবেই বাচ্চার সমস্যা হবে, কারণ দুটো তো একই জিনিস, একই সূত্রে বাধা। তো মায়ের ক্ষেত্রে যে সমস্যা হতে পারে, এক নম্বর
নম্বর উচ্চ রক্তচাপের জন্য বিভিন্ন রকম, এই যে উচ্চ রক্তচাপ থেকে যেটা বলছিলাম প্রি এক্লাম্পসিয়া, রক্তচাপ থেকে পরে আস্তে আস্তে সেটা কিন্তু কিডনিতে এফেক্ট হয়ে প্রোটিন লিক হতে পারে এবং সেটা তখন প্রি এক্লাম্পসিয়ার জন্ম দেয় এবং সেই প্রি এক্লাম্পসিয়া পরে আরো বাড়লে সেখান থেকে খিচুনি রোগ যেটাকে আমরা বা কোমাতে চলে যেতে পারে পেশেন্ট, যেটাকে আমরা বলি এক্লাম্পসিয়া, যেটা খুবই খারাপ। আরেকটি রোগ হতে পারে যেটাকে বলে হেল্প সিনড্রোম এবং তার সাথে কি হতে পারে প্রিটার্ম লেবার, মানে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাওয়া। আর কি হতে পারে গর্ভাবস্থায় ব্লিডিং হতে পারে, অ্যান্টিপার্টাম হেমার, মানে পেশেন্ট প্রেগনেন্ট সেই অবস্থাতে ব্লিডিং হচ্ছে, তো সেরকম বিভিন্ন অ্যান্টিনেটাল সমস্যা হতে পারে। ডেলিভারির সময় সমস্যা হতে পারে কি যে ডেলিভারির পরে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলো, ডেলিভারিটা প্রোগ্রেস হচ্ছে না ভালো করে, তখন আমাদের আইদার ফরসেপস ইউজ করতে হতে পারে বা সিজারিয়ান সেকশনের দিকে যেতে হতে পারে। তো এইগুলো হলো মায়ের সমস্যা। আর বাচ্চার সমস্যা কি, আমরা বললাম যে এটা প্রবলেম মেইনলি প্লাসেন্টার, তো রক্ত সরবরাহ কম হচ্ছে, প্লাসেন্টার ভেসেলস গুলো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক যদি বাচ্চা রক্ত না পায়, বাচ্চার তো পুষ্টি সবকিছুই শ্বাস প্রশ্বাস সবই ওই শিরা ধমনী দিয়ে, বাচ্চা তো নিজে শ্বাস নিতে পারে না। তো বাচ্চা মা যদি ঠিক করে বাচ্চার কাছে রক্ত না পৌঁছায় তাহলে বাচ্চার গ্রোথ হবে না, বাচ্চার গ্রোথ না হলে সেটাকে বলে IUGR বা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে স্বাভাবিক বাচ্চার থেকে তার ওজন কম। 2 নম্বর জলটা কমে যাবে, জল শুকিয়ে যাবে, যে জলের তলায় আমরা সবাই বাচ্চারা থাকে অ্যামনিওটিক ফ্লুইড, সেটা কমে যাবে, যাকে বলে অলিগোহাইড্রোনিয়াস, এবং সেখান থেকে প্রিটার্ম বার্থ হতে পারে, আগে থেকে আমাদের ডেলিভারি করে দিতে পারে, প্রিম্যাচুরিটি হবে, লো বার্থ ওয়েট, বাচ্চা কম ওজনে বাড়বে এবং বাচ্চাকে ভবিষ্যতে বেশি দিন ধরে কাচের ঘর মানে NICU-তে রাখতে হতে পারে এবং বিভিন্ন রকমের শ্বাসকষ্টের সমাধান হতে পারে এবং এমনকি খুব খারাপ কেসে পেটের ভেতরে মৃত্যু বা জন্মেও বাচ্চা মারা যেতে পারে। তো আমাদের খুবই এটা সাবধান থাকতে হবে এই রোগ সম্বন্ধে। স্যার, আমরা জানতে চাইবো যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কি ধরনের খাওয়া দাওয়া বা লাইফস্টাইল জরুরি বলে আপনি মনে করেন? খাওয়া দাওয়ার কোনো তেমন আমাদের এখানে রোল নেই, হ্যাঁ, তবে অবভিয়াসলি যেমন আমাদের একটা স্বাভাবিক ধারণা যে নুন খেলে প্রেশার বাড়ে, তো আমরা লবণ একদম বারণ করবো না, তবে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট আমরা থাকতে বলবো এবং যত সম্ভব আরামে থাকা যায় পেশেন্টের, মানে স্বাভাবিক তার স্ট্রেস জাতীয় কাজকর্ম। আমি কাজ বন্ধ মানে একদম ঘরে শুয়ে থাকবে সেটা না, সেটারও আমরা ঘর বিরোধী, কিন্তু মডারেট ওয়ার্ক, সে যদি হসপিটালে কাজ করে বা সে টিচার হোক বা তিনি লেবার হোক বা চাষিজীবী হোক, যাই হোক বা গৃহবধূ হোক, সবই উনি করতে পারবেন, কিন্তু কাজের পরিমাণ কমাতে হবে এবং অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমাতে আমরা বলি, কিন্তু এবং শুধু 8 ঘন্টা না, মাঝখানে দুপুরেও একটা 1-2 ঘন্টার রেস্ট দিতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে রেস্ট এবং খাওয়া দাওয়ার মধ্যে কোনো ব্যাধি নেই, কিন্তু নুন অবশ্যই একটু কম খেলে এটা আমরা কন্ট্রোলে রাখতে পারি। কিন্তু ওই যখন প্রথমে বললাম যে এর কোনো এই রোগটার কোনো চিহ্নিতকরণ নেই যে এর জন্য এটা হয়, তাই এরকম কোনো নির্দিষ্ট খাবার নেই যে এর জন্য এই গর্ভাবস্থায় রক্তচাপ বাড়বে। স্যার, একেবারে শেষে আমরা যেটা জানতে চাইবো যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আপনারা কি কোনো ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন এবং সেই ওষুধটা কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ কি? আমাদের যে অবস্টেটিক্সের যেটাকে আমরা ধরুন অবস্টেটিক্সের গীতা বলি উইলিয়াম, সেই বইতে স্পষ্ট করে লেখা আছে এই রোগ প্রতিরোধের জন্য যদি কোনো ওষুধ কাজ করে থাকে তাহলে একমাত্র অ্যাসপিরিন। অ্যাসপিরিন একটি খুবই কম দামি ওষুধ, 50 পয়সাও দাম না, কিন্তু সেটা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শে খেতে হবে, নিজেরা খাবেন না। উনি ডাক্তারবাবু যদি মনে করেন যে আপনার এই রোগটি হচ্ছে বা এই রোগটি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই অ্যাসপিরিনই একমাত্র পারে এই রোগটাকে আটকাতে, অন্য কোনো কিন্তু ওষুধের তেমন রোল নেই। কিন্তু কিছু কিছু জিনিস আমরা করে থাকি, থাকতে বলি যে কিছুটা হলেও হয়তো সুবিধা পেতে পারি, সেগুলো যেমন কি, যেমন টেন্ডার লাভিং কেয়ার। টেন্ডার লাভিং কেয়ার মানে ভালোবাসা, স্বামীর ভালোবাসা হতে পারে, মায়ের ভালোবাসা হতে পারে, তার আগের ছেলে বা মেয়ের ভালোবাসা হতে পারে, মানে মাকে মনটা ভালো রাখতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে। বাড়িতে যদি স্ট্রেস থাকে, বাড়িতে যদি অশান্তি থাকে, কাজের ক্ষেত্রে অশান্তি থাকে, তাহলে তো সেটা বাড়বেই। কিন্তু তাকে যদি আমরা ভালোবাসা দিতে পারি, হ্যাঁ, মেন্টাল রেস্ট দিতে পারি, ভালো করে ঘুম দিতে পারি, সেইটা একটা পয়েন্ট। 2 নম্বর হলো রক্তচাপ উচ্চ, তাহলে কি হবে, রক্তের চাপের কমানোর ওষুধ খেতে হবে, অ্যান্টিহাইপারটেনসিভ। কিন্তু অ্যান্টিহাইপারটেনসিভ এখানে বোঝার ব্যাপার আছে, অ্যান্টিহাইপারটেনসিভ কিন্তু প্রেশারটা কমাবে, রোগটা সারাবে না। যেমন জ্বর খেলে আমাদের টেম্পারেচার কমে, জ্বরটা সারে না, সেটা অ্যান্টিবায়োটিক লাগে। প্রেশারের ওষুধ খেলে কিন্তু প্রেশারটা কমবে, সেটা কারণ কমবে না, সেটা একমাত্র অ্যাসপিরিনে কমবে। তো প্রেশারের ওষুধ দিতে পারি, একটা টেন্ডার লাভিং কেয়ার, প্রপার রেস্ট, প্রচুর পরিমাণে আমরা বলি যে ক্যালসিয়াম বাড়াতে, এই সময় ক্যালসিয়াম বা ভিটামিন ডির মাত্রা বাড়াতে, স্বাভাবিকের থেকে আমরা যদি 500 বলি ক্যালসিয়াম, তাহলে বলি 1000 ক্যালসিয়াম দিতে। ম্যাগনেসিয়ামের কিছুটা রোল আছে এইসব ক্ষেত্রে, এবং বিভিন্ন রকমের জরুরি মাইক্রোনিউট্রিয়েন্টস যেরকম জিঙ্ক, সেলেনিয়াম, সেগুলোরও আমরা বলি কিছু উপকারিতা আছে। কিন্তু এগুলোই সবই নট অ্যাবসলিউটলি
ভেরিফাইড, একমাত্র ভেরিফাইড যদি হয় সেটা হলো অ্যাসপিরিন। কিন্তু আবার বলছি, অ্যাসপিরিন নিজে থেকে কিছু খেতে যাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ একটি গুরুতর জটিল সমস্যা হলেও সঠিক চেকআপ, লাইফস্টাইল এবং সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিলে, সচেতন থাকলে আপনি কিন্তু এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, একজন সুস্থ মা মানেই কিন্তু একজন সুস্থ সন্তান। কাজেই প্রতিটি গর্ভবতী মায়ের প্রয়োজন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। আর আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনার প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।